বেহুলার বয়স ৩০ বছর, বর্তমানে একজন গৃহবধূ এবং একটি ২ বছরের পুত্রসন্তানের জননী, যার নাম শিবু। বেহুলা একজন সত্যিকারের লাস্যময়ী নারী, যাকে দেখে যে কোনো তপস্বীর ধ্যান ভঙ্গ হওয়াটা খুব স্বাভাবিক। তার রূপের যতই প্রশংসা করা হোক না কেন, ততই তা কম বলে মনে হবে। সে জানে তার রূপের ঘনঘটায় যে কোনো পুরুষই মন্ত্রমুগ্ধ হয়ে নিজের সবকিছু বিলিয়ে দিতে পারে। তার রূপের বলে সে যা চায় তাই পেতে পারে, এবং তা শুধু তার স্বামীর থেকেই নয়, চাইলে মুগ্ধ হয়ে পৃথিবীর যে কোনো পুরুষই বেহুলার প্রেমে ফকির হতে হাসতে হাসতে রাজি হয়ে যাবে। বেহুলার স্বামী মৃণাল রায়, যার বয়স ৩৬ বছর, একটি বিদেশি ব্যাংকে চাকুরিরত, কিন্তু পোস্টিং কলকাতাতেই। মৃণালের কাজের নেশা মৃণালকে শারীরিকভাবে দুর্বল ও বয়সের তুলনায় অতিরিক্ত বয়স্ক করে তুলেছে, সাথে শরীরে অল্প মেদও জন্মেছে, সোজা বাংলায় যাকে অল্প বিস্তর মোটা বলে। মজিদ একজন মুসলিম চাকর, যে বাংলাদেশের চট্টগ্রাম থেকে ভারতের কলকাতা শহরে এসেছিল কাজের সন্ধানে। সে একজন খুবই লাজুক প্রকৃতির ছেলে। বয়স তার মাত্র ২০ বছর, এবং অবশ্যই সে ছিল তখন ভার্জিন, কিন্তু শারীরিকভাবে পুরো ফিট। মৃণালের বাড়িতে কমলাদি নামে একজন বয়স্ক কাজের মাসি কাজ করত। কিন্তু মেদিনীপুরের গ্রামের বাড়িতে কমলাদির স্বামী হঠাৎ খুব অসুস্থ হয়ে পড়ায় তাকে কিছুদিনের জন্য দেশের বাড়িতে যেতে হতো। কমলাদির বস্তিতেই মজিদ বাংলাদেশ থেকে এসে উঠেছিল। কমলাদির মতে মজিদ খুবই ভালো ছেলে, কিন্তু কলকাতায় এসে সে কোনো ভালো কাজ পায়নি। বস্তিতে যাদের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে উঠেছে, সেই বাড়ির ভাড়াও সে দিতে পারছে না। তাই সে বাংলাদেশ ফিরে যাওয়ার কথা ভাবছিল। কিন্তু যে ঠিকাদার তাকে বাংলাদেশ থেকে ভারতে নিয়ে এসেছে, সে এপ্রিলের আগে বাংলাদেশে যেতে পারবে না, কারণ তার হাতে এখন অনেক কাজ। এদিকে ২০ বছরের মজিদ একা বাংলাদেশ ফিরতেও পারবে না। তাই তাকে যে কোনোভাবেই হোক মার্চ মাসটা ভারতেই কাটাতে হবে। কমলাদি মেদিনীপুর যাওয়ার আগে মজিদের কথা ও ওর সমস্যার কথা মৃণাল ও বেহুলাকে বলে। কমলাদি বলে যে দাদা ও বৌদির সমস্যা না থাকলে মজিদ একদিন কমলার জায়গায় কাজ করে দেবে। কিন্তু মজিদকে ওদের বাড়িতে ঠাঁই দিতে হবে, কারণ মজিদের এখন কোথাও থাকার জায়গা নেই। বস্তিতে বাড়ি ভাড়া দেওয়ার টাকা পর্যন্ত নেই। মজিদকে কাজের জন্য আলাদা করে মাইনে বা কোনো টাকা দিতে হবে না, শুধু থাকতে দিলে আর দুবেলা দুমুঠো খেতে দিলেই হবে। মজিদ যত তাড়াতাড়ি সম্ভব নিজের বাড়ি বাংলাদেশে ফিরতে চায়। এখানে সে নিজের মনের মতো কোনো কাজ পাচ্ছে না। তাই এপ্রিল মাসে ওর ঠিকাদারের সময় হলেই মজিদ তার সাথে বাংলাদেশ ফিরে যাবে। কমলা ওদের বলল যে এপ্রিল মাসে সেও মেদিনীপুর থেকে ফিরে আসবে। ততদিন মজিদ ওর জায়গায় বাড়িতে থেকে সব কাজ করে দেবে। আলাদা করে কোনো টাকা দিতে হবে না ২৪ ঘন্টা বাড়িতে থেকে কাজ করার জন্য। শুধু খেতে আর শুতে দিলেই হবে, তার বদলে মজিদকে দিয়ে সব কাজ তারা করিয়ে নিক। কমলাদি প্রায় অনেকদিন ধরে বাড়ির কাজ করত। যবে থেকে বেহুলা প্রেগন্যান্ট হয়েছিল তবে থেকে কমলা কাজ করে। শিবু হওয়ার পর ওর দেখাশোনাও কমলাদিই করত। কমলাদি খুব বিশ্বস্ত একজন কাজের মাসি। তাই যখন কমলাদি মজিদের ক্যারেক্টার সার্টিফিকেট ভালো দিচ্ছে, তখন মৃণাল আর বেহুলা মজিদের ধর্মকে অত গুরুত্ব না দিয়ে মজিদকে ২৪ ঘন্টার জন্য কাজে রেখে দিল। মজিদ কাজে যোগ দিয়ে ওদের সাথে ফ্ল্যাটে থাকতে লাগলো আর কাজ করতে লাগলো। মজিদ লাজুক স্বভাবের ছিল, বেশি কথা বলতো না, চুপচাপ নিজের কাজ করত। তাই মৃণাল আর বেহুলার কোনো অভিযোগও ছিল না মজিদকে নিয়ে। তারপর হঠাৎ কলকাতায় মহামারী করোনার আগমন ঘটল। শুধু কলকাতা কেন, সারা দেশে মহামারীর প্রকোপ ছড়িয়ে পড়ল, যার ফলে ভারত সরকারকে সারা দেশব্যাপী লকডাউন ঘোষণা করতে হল। কমলাদি মেদিনীপুরের নিজের দেশের বাড়িতে আটকে পড়ল, আর মজিদ গল্ফ গ্রিনের আভিজাত্য অ্যাপার্টমেন্টের একটি ফ্ল্যাটে একটি অতৃপ্ত দম্পতির সাথে। মৃণাল আর বেহুলা তাদের ২ বছরের ছেলে শিবুর সাথে দক্ষিণ কলকাতার গল্ফ গ্রিনের একটি আভিজাত্য ও উঁচু বিলাসবহুল অ্যাপার্টমেন্টে থাকে। তাদের ফ্ল্যাটটা ১৪ তলাতে। তখন লকডাউন চলছে। মৃণাল নিজের বেডরুম থেকে বেরিয়ে ব্যালকনিতে এলো একটা সিগারেট খেতে। সেই রাতটা আর ৪-৫টা লকডাউনের রাতের মতোই ছিল। সারা শহর যেন স্তব্ধ হয়ে পড়েছিল। এই শহরকে যেন খুব অচেনা লাগছিল। মৃণাল একবার নিজের বউয়ের দিকে ফিরে তাকালো। আর সে নিজে ৩৫ বছর বয়সী একজন মেদবিশিষ্ট বাঙালি, যার অকালেই মাথায় স্বল্প টাক পড়েছে। সে ভাবল যে এখন সময় এসেছে মৃণালের সিগারেটে খাওয়া ছেড়ে দেওয়া উচিত। এমনিতেও বেহুলা তাকে অনেকবার বারণ করেছে সিগারেট না খেতে। হয়তো এই সিগারেটই তার ক্ষমতা কমিয়ে দিচ্ছে, এবং তাই সে বেহুলাকে শান্তি দিতে পারছে না, তার সাথে পাল্লা দিয়ে নিজেকে মাতিয়ে তুলতে পারছে না।
তার মনে পড়ে বিবাহিত জীবনের প্রথম প্রথম দিনগুলোর কথা। তখন শিবুর জন্ম হয়নি, চাকরিতে তার প্রমোশন হয়েছিল। সেই সময় মিনাল আর বেহুলা বাড়িতে সবসময় একে অপরের সাথে মিলেমিশে থাকত। 14 তলায় ফ্ল্যাট হওয়ার কারণে প্রাইভেসি কোনো সমস্যা ছিল না। অত উঁচু ফ্ল্যাটের ব্যালকনিতে উঁকি মেরে দেখার সাহস বা ইচ্ছে কারোরই ছিল না, আর এখনও নেই। এইসব মিনাল ভাবছিল, ঠিক তখনই ও খেয়াল করল যে ব্যালকনির অপর প্রান্তের ঘরটি থেকে আলো ভেসে আসছে। মিনাল মনে মনে ভাবল, মজিদ কি এখনো জেগে আছে? মিনালের ফ্ল্যাটের ব্যালকনিটা ছিল খুব লম্বা, প্রায় গোটা ফ্ল্যাটের বাইরের দিকটাকে কভার করে নিত। তাই ব্যালকনির মধ্যে দিয়েও একটি ঘর থেকে অন্য ঘরের দিকে যাওয়া যেত। অপর প্রান্তের ঘরটাতে মিনাল তার চাকর মজিদকে থাকতে দিয়েছিল, যে সাময়িক সময়ের জন্য মিনালের বাড়িতে কাজ করতে এসেছিল। সাধারণত উঁচু জাতের হিন্দু ঘরে মুসলমানদের চাকর হিসেবে কাজে নেয় না, তা সে যতই আধুনিক বাড়ি হোক না কেন। এত রাতে মজিদের ঘরে আলো কেন জ্বলছে? তবে কি ও এখনো ঘুমোয়নি? কিন্তু কেন? কি করছে ও? মিনালের মনে কৌতূহল জাগিয়ে যেন ধোঁয়া বেরোতে শুরু করল। ও এসব কি বলছে? মিনাল মনে মনে ভাবতে লাগল। মজিদের কথা শুনের আগে মিনালের পা কাঁপতে শুরু করেছিল। সে আর এই দৃশ্য দেখতে পারছিল না, তার উপর বেশিক্ষণ দাঁড়ালে যদি মজিদ ওকে দেখে ফেলে, তাহলে ওর কিছু হবে না, কিন্তু মজিদ ওর কাছে ধরা পড়ে যাবে। তখন আর মজিদের ভেতরকার আসল মজিদকে খুঁজে পাওয়া যাবে না। সে মজিদকে আরও কাছ থেকে পর্যবেক্ষণ করতে চায়। বাড়িতে মজিদ কাজের ফাঁকে বেহুলাকে কিভাবে দেখে, কতটা খারাপ নজরে দেখে, সেসব মিনাল পরখ করতে চায়। কিন্তু সে এসব কেন করবে? কি লাভ তাতে? সেটা মিনাল নিজেও বুঝতে পারছিল না, যে কেন সে একটা পারভার্ট স্বামীর মতো আচরণ করছে। কেন এসব দেখে তার রাগ হচ্ছে না, উল্টে উত্তেজনার মাত্রা ছাড়িয়ে যাচ্ছে তার ভেতরে। মিনাল ভাবল, এসব কথা পরেও ভাবা যাবে, আগে সে তাড়াতাড়ি ওই জায়গা থেকে প্রস্থান করে নিজের ঘরে যাক। এখন মজিদের চোখের সামনে এসে গেলে তার সব আত্মবিশ্লেষণ অথই জ্বলে চলে যাবে, কারণ মজিদ যদি মিনালের সামনে ধরা পড়ে যায়, তাহলে সে পরবর্তীতে খুব সতর্ক হয়ে যাবে, এবং এরকম অপরিপক্ক ঘটনার পুনরাবৃত্তি করার মতো বোকামি সে দ্বিতীয়বার করবে না। তার ফলে মিনালের মনে মজিদকে নিয়ে ওঠা কৌতূহলের উত্তর ও পরিণতি কখনোই আসবে না। মিনাল তাড়াতাড়ি ব্যালকনি দিয়ে নিজের ঘরে ফিরে এলো। মিনাল যেন হাঁপাচ্ছিল। রাগ, ভয় ও উত্তেজনা, এই তিনটির মিশ্রণ ওর মধ্যে ক্রমাগত বয়ে চলেছিল। স্বামী হিসেবে হওয়াটাই স্বাভাবিক, তার উপর যখন এরকম কাণ্ড বাড়ির চাকর করে। ঘরে ফিরে মিনাল বিছানায় নিজের ও ঘুমন্ত স্ত্রীর পাশে এসে বসল। তার স্ত্রীকে দেখে মিনালের মনের মধ্যেকার হিংস্র জানোয়ারটা বারবার বেরিয়ে আসার চেষ্টা করছিল। কিন্তু মিনাল সেই সময়ের জন্য নিজেকে সংহত করে নিল, কারণ সে আর এখন তার স্ত্রীকে ঘুম থেকে তুলতে চায় না। সে এখন মজিদের ব্যাপারটা নিয়ে ভাবতে চায়। মিনাল মনে মনে ভাবল যে মজিদ নিশ্চয়ই আজকে ওদেরকে দেখেছে, তাই ও এতটা উত্তেজিত ছিল। এ যেন এক অন্য মজিদ। সেই লাজুক ভেজা বেড়ালের মতো মজিদ যেন জঙ্গলরাজ সিংহের রূপ ধারণ করেছিল। ভাবলেই গায়ে কাঁটা দিয়ে উঠছিল মিনালের। হঠাৎ মিনালের চোখ পড়ল ব্যালকনির দিকের জানালাটাতে। ইস! জানালাটা খোলা ছিল। মিনাল মনে মনে বলে উঠল, তাহলে তো নিশ্চয়ই আজ মজিদ সবটা দেখেছে। ছি ছি, আমি কি করে বসলাম? জানালাটা বন্ধ করতেই ভুলে গেছিলাম। তার উপর বেহুলার লাইট জ্বালিয়ে রাখার অভ্যাস। সবকিছু ক্লিয়ার দেখেছে মজিদ, কিচ্ছু বাকি রাখেনি। তার মানে ব্যালকনিতে পড়ে থাকা পিচ্ছিল পদার্থটা ওই অপদার্থ মজিদের। সেটা আবার আমি হাত দিয়ে চেক করে দেখলাম। ইস! ভাগ্যিস মজিদের কাছে কোনো ফোন নেই, না হলে ও যদি সব রেকর্ড করে নিত। এমনিতেও বেহুলা কখনো আমাকে আমাদের ক্রিয়াকলাপের কোনো মুহূর্তকেই রেকর্ড করতে দেয় না। আমার বহুদিনের ফ্যান্টাসি যে আমি বেহুলার সাথে ভিডিও রেকর্ডিং করব, আর সেই রেকর্ডিংটা পরে চালিয়ে মজা নিব। মানে নিজেই নিজের বউয়ের ভিডিও দেখব। কিন্তু এত কিছু করলেও বেহুলা কখনো আমার এই ফ্যান্টাসিটা পূরণ করেনি। প্রাইভেসি এর ব্যাপারে হয়তো মেয়েরা নিজের স্বামীকেও এত বিশ্বাস করে না। এসব নানা কথা, যার মধ্যে মজিদের কথা, বেহুলার কথা, সবকিছু ভাবতে ভাবতে মিনাল কখন যে ঘুমিয়ে পড়ল সেটা ও টেরই পেল না। পরের দিন সকালে যখন মিনাল ঘুম থেকে উঠল, তখন ঘুমের ঘোরে বিছানার পাশে হাত দিয়ে দেখে বিছানা খালি, কেউ নেই। ধরপড়িয়ে মিনাল উঠে বসল। কোথায় গেল বেহুলা? ও কি মজিদের সাথে?
সঙ্গে সঙ্গে মিনাল বিছানা ছেড়ে উঠল। ঘর থেকে বেরিয়ে রান্নাঘরের দিকে চোখ পড়তেই দেখল বেহুলাকে। বেহুলারও চোখ তখন মিনালের উপর পড়ল। ঘুম ভাঙল? মিষ্টি করে বেহুলা জিজ্ঞেস করল। হ্যাঁ। তুতু, তুমি কি করছো? মিনাল একটু নার্ভাস হয়ে বেহুলাকে জিজ্ঞেস করল। কি আবার করব? শিবুর জন্য খাবার গরম করছি। মিনাল ভাবল যে ওর মাথাটা পুরোটাই খারাপ হয়ে গেছে। না হলে এরকম অদ্ভুত চিন্তা ওর মাথায় আসলো কি করে? কালকের সেই দৃশ্য, মজিদ বেহুলার ছবি দেখছিল এবং কেমন ভাষার প্রয়োগ করছে বেহুলা আর ওকে উদ্দেশ্য করে, এটা মিনালের সামনে এখনো যেন জ্বলজ্বল করে ভাসছে। তাই আজ ঘুম থেকে উঠে নিজের স্ত্রীকে দেখতে না পেয়ে সে অয়থা এতটা ব্যাকুল হয়ে পড়েছিল। আসলে মিনাল হল জলপাইগুড়ির ছেলে। পড়াশোনার সূত্রে তার কলকাতায় আসা, তারপর চাকরি পেয়ে এখানেই সেটেল হয়ে যাওয়া। তার বাবা মা আত্মীয় স্বজন সব জলপাইগুড়িতে। বেহুলা কলকাতার মেয়ে, জন্ম ও বেড়ে ওঠা লেক টাউনে। বেহুলা ও মিনালের বিয়ে প্রেম বিবাহের। ওরা কলেজ লাইফের ফ্রেন্ড। দুজনের মধ্যে প্রেমের শুরু কলেজ লাইফ থেকেই। বেহুলা বরাবরই আধুনিক শহুরে মেয়ে। মধ্যবিত্ত বাঙালি মেয়েদের মতো শাড়ি পরিধানে তার কিঞ্চিত অনীহা আছে। কখনো কখনো অকেশনালি শাড়ি সালোয়ার কুর্তি সে পরে, বিশেষ করে কালচারাল অকেশনে। কিন্তু বেশিরভাগ সময়ে সে তার সহজাত পরিধান ওয়েস্টার্ন ড্রেসেই কমফোর্টেবল ফিল করে। এখানে মূলত বলে রাখা ভালো যে পরিধানে নারীর চরিত্র কখনো নির্ভর করে না। বেহুলা অবশ্য এসব কাপড় সংক্রান্ত রক্ষণতা নিয়ে বেশি মাথা ঘামায় না। সে স্বাধীনভাবে বিচরণ করে, বাড়িতেও বাইরেও। সে সেই পোশাকই পরে যে পোশাকে নিজেকে কমফোর্টেবল ফিল করে। তার স্বামীরও এতে কোনো আপত্তি থাকে না। তারপর ঘুরে রান্নাঘর থেকে বেরোতে গিয়ে দেখে যে মিনাল এখনো দাঁড়িয়ে আছে। কি হলো, এখানে ঠাই দাঁড়িয়ে আছো যে? তোমাকে দেখছি। কাল রাতে দেখে মন ভরেনি? বেহুলা দুষ্টুভরা মুখ করে বলল। মানে? মিনাল চমকে গেল বেহুলার কথা শুনে। মানে আবার কি? কালকে কতদিন পর আমরা করলাম। মিনাল ভেবেছিল বেহুলা হয়তো কোনোভাবে মজিদের ব্যাপারটা জানতে পেরেছে। লকডাউনে 3 বেডরুমের ফ্ল্যাটে একটিতে বেহুলা ও মিনাল ঘুমোয়। ঠিক পাশেই দ্বিতীয়টিতে তাদের সন্তান শিবুকে আগে ভাগে ঘুম পাড়িয়ে দিয়ে আসে ওর মা বেহুলা। আর তৃতীয় বেডরুমটা আপাতত ওদের চাকর মজিদ কবজা করে রেখেছে। বেহুলা রান্নাঘর থেকে বেরিয়ে যাওয়ার পর মিনালের চোখ খুঁজতে লাগলো মজিদকে। সে ডাইনিং রুমে এসে দেখে যে বেহুলার সেই ফটো ফ্রেমটা পুনরায় সেই জায়গায় রাখা আছে যেখানে ওটা রাখা থাকত। হয়তো মজিদ সকালে উঠে সেটাকে আবার ওই জায়গায় রেখে দিয়েছে, বা হয়তো কাল রাতেই নিজের কাজটা শেষ করে ওখানে আবার রেখে দিয়ে চলে গেছে। ফটো ফ্রেমটার দিকে তাকিয়ে মিনালের মধ্যে একটা অদ্ভুত অনুভূতির সঞ্চার হলো। এই ছবিটা হাতে নিয়েই তো কাল মজিদ কত কি করেছে, মনে মনে আমার স্ত্রীকে। মিনাল এসব ভাবতে লাগলো, আর ওর শিরায় শিরায় রোমাঞ্চকর শীতল হাওয়া বইতে লাগল। হঠাৎ মিনাল মনে মনে ভাবল, মজিদ কোথায়? পেছনে ফিরতেই দেখে মজিদ ন্যাকড়া দিয়ে আসবাবপত্র সমেত সারা ড্রয়িং রুম পরিষ্কার করছে। মজিদ যেই দেখল বেহুলা শিবুর রুমে গেছে, অমনি মজিদ নিজের ন্যাকড়াটা কাঁধে দিয়ে শিবুর রুমে যেতে লাগল। মিনাল তাজ্জব হয়ে গেল। আপাতদৃষ্টিতে দেখলে মনে হবে যে ড্রয়িং রুমে মজিদের সাফাইয়ের কাজ শেষ হয়েছে বলেই ও শিবুর রুমে গেল সাফ সাফাই করতে। যদি মিনাল গতরাতে সেই ভয়ানক দৃশ্য না দেখত তাহলে মিনালও এরকম সরলভাবে ব্যাপারটাকে নিত। কিন্তু এখন মিনাল স্পষ্ট বুঝতে পারছে মজিদের ওই ঘরে যাওয়ার কারণ। মিনাল তেলে বেগুনে জ্বলে উঠল। মিনালও ইচ্ছা করে শিবুর ঘরে গেল মজিদের উপর নজর রাখতে। বেহুলা মিনালকে ঘরে দেখে বলল, কি গো তুমি এখানে? কফি চাই বুঝি? আমি তো এখন শিবুকে খাওয়াচ্ছি, মজিদকে বলো, ও বানিয়ে দেবে। মিনাল ভাবল এ তো মেঘ না চাইতেই জল। মজিদকে এই ঘর থেকে বার করার এটা দারুণ সুযোগ। মিনাল তাই বেহুলার প্রস্তাবটা লুফে নিল। হ্যাঁ হ্যাঁ, তাই হোক। মজিদ, যাও গিয়ে আমাদের দুজনের জন্য কফি বানিয়ে নিয়ে আসো। মিনালের অর্ডার শুনে মজিদ কিছুটা হতাশ হয়ে ঘর থেকে বেরিয়ে গেল। মিনালও তাই এবার শিবুর ঘর থেকে বেরিয়ে ড্রয়িং রুমে এসে বসল। মিনাল খানিকটা হাফ ছেড়ে বাঁচল, কিন্তু সে ভাবল এভাবে কতদিন। মজিদের যা মনোভাবের আঁচ পাচ্ছি তাতে ও বেহুলাকে কাছ থেকে দেখার একটা সুযোগও হয়তো ছাড়বে না। ওকে আটকে তাই লাভ নেই, বরং ওকে খুব কাছ থেকে পর্যবেক্ষণ করতে হবে যখন ও বেহুলার আশেপাশে থাকবে।
দেখতে হবে বেহুলার প্রতি ওর অ্যাটিটিউডটা কী রকম। মিনাল আবার ভাবল যে সে কেন মজিদকে এতটা ইম্পর্টেন্স দিচ্ছে। সামান্য একটা কাজের লোককে নিয়ে ওর কি এমন ইনসিকিউরিটি। তারপর ও ভাবল যে এই লকডাউনের বাজারে ওকে বাড়ি থেকে বের করে দিতে পারবো না। অ্যাপার্টমেন্টের কমিটি থেকে প্রতিটা ফ্ল্যাট ওনারদের বলে দেওয়া হয়েছে যে এই করোনার বাজারে ঘরের পরিচারক পরিচারিকাদের কাছ থেকে বহিষ্কৃত করা যাবে না মানবিকতার কারণে। সেই প্রপোজালে সম্মতি দিয়ে মিনালও সই করেছে। ফ্ল্যাটের কারেন্ট ডোমেস্টিক সার্ভেন্ট হিসেবে কমিটির খাতায় মজিদের নাম লেখা আছে। লেখা আছে যে মজিদ মিনালের ফ্ল্যাটে 24 ঘন্টা থেকে কাজ করছে। নিয়ম অনুযায়ী প্রপার কারণ না দেখালে ডোমেস্টিক সার্ভেন্টকে এই মহামারীর বাজারে কাজ থেকে ছাড়ানো যাবে না। প্রপার রিজন মানে চুরি ডাকাতি এসব না করলে এই সময় তাদেরকে কাজ থেকে বাদ দেওয়া যাবে না কোনোমতেই। যদি চুরি ডাকাতি হয় তাহলে প্রপার পুলিশে কমপ্লেন করে তাদেরকে দিয়ে সঠিক ইনভেস্টিগেশন করিয়ে তবেই কোনো কাজের লোককে বাদ দেওয়া যাবে যদি সে দোষী প্রমাণিত হয়। পরিচারক বা পরিচারিকাদের নামে মিথ্যে অভিযোগ দিয়ে তাদের কাজ থেকে বরখাস্ত করা যাবে না। যদি কেউ স্বেচ্ছায় কাজ ছাড়ে সেটা ব্যতিক্রম। তাই এখন মজিদকে মিনাল বাড়ি থেকে বের করে দিতে পারবে না। চুরির অপবাদ দিতে পারবে না, কারণ সে কিছুই চুরি করেনি। সত্যিকারের কারণটা বলা যাবে না। মিনাল বলতে পারবে না যে মজিদ রাতের বেলা স্বামী স্ত্রীকে লুকিয়ে দেখে বা মজিদের নজর পড়েছে ওর স্ত্রীর উপর। তাই যতদিন এই লকডাউনের পরিস্থিতি আছে ততদিন মজিদকে ফ্ল্যাটেই রাখতে হবে। কিচ্ছু করার নেই। তাই সময়ের দাবি মজিদকে চোখে চোখে রাখা আর ভালোভাবে ওকে পর্যবেক্ষণ করা। ও কি করতে পারে, কতদূর যেতে পারে, কতটা নিজেকে সংযত রাখতে পারে। মিনাল এবার চরমতম পরিণতির কথা ভাবতে লাগল। আচ্ছা, ও তো মুসলমান, গায়ে গতরে খেটে খায়, তাই শক্তিও আছে ভালো। লকডাউনে এই ফ্ল্যাটে 3 জনই প্রায় বন্দী। ছোট্ট শিবুর কথা ছেড়েই দিলাম। খুব দরকার না পড়লে এই 3 জনের মধ্যে কেউই বাড়ি থেকে বেরোবে না বা বলা ভালো বেরোতে পারবে না। তাই মজিদকে সবসময় আমার উপস্থিতিতেই থাকতে হবে। আমি থাকতে মজিদ খুব জোর কি করতে পারে বেহুলার সাথে। আমাকে বেঁধে আমার সামনে বেহুলার সাথে জোর জবরদস্তি করবে না তো? যদি করে তাহলে আমি কি করব? আমাকে কি আমার বাড়িতেই বন্দি করে রেখে দেবে, তারপর আমার বউয়ের সাথে সারাক্ষণ গায়ের জোরে বা ভয় দেখিয়ে যা খুশি করবে? আমার বউ কি বাড়ির চাকরের সব আবদার মেনে নিবে? আর আমি বসে বসে শুধু দেখব একজন অপরিচিত মানুষের মতো? এইসব কথা ভাবতে ভাবতে কখন যে মিনালের পাথরের মতো শক্ত হয়ে গেছে সেটা মিনাল বুঝতে পারেনি। ওর কল্পনার পাহাড় তখনই ভাঙল যখন মজিদ কফির মাগ হাতে নিয়ে ওর সামনে দাঁড়িয়ে ওকে দাদা বাবু আপনার কফি বলে বারবার ডাকতে লাগল। মজিদের বারংবার ডাকাতে মিনালের হুঁশ ফিরল। হ্যাঁ, ও কফি বলে মিনাল বাস্তবের জগতে ফেরত এলো এবং মজিদের কাছ থেকে নিজের কফির মগটা নিল। মজিদ আরেকটা কফির মগ নিয়ে শিবুর ঘরে গেল বেহুলাকে দিতে। বেহুলা কফির মগটা নিয়ে মজিদকে বলল শিবুকে দেখতে, আর তারপর বেহুলা কফির মগটা হাতে নিয়ে শিবুর ঘর থেকে বেরিয়ে এলো শিবুকে মজিদের কাছে রেখে। বেহুলা ড্রয়িং রুম থেকে একটা চেয়ার নিয়ে ব্যালকনিতে গিয়ে বসল। যাওয়ার আগে সে মিনালকে জিজ্ঞেস করল যে মিনাল ওর সাথে ব্যালকনিতে গিয়ে বসবে কিনা। মিনাল বলল এখন ও বসবে না। কিছুক্ষণ পরই ল্যাপটপ নিয়ে বসতে হবে অনলাইনে অফিসের কাজ করতে, ওয়ার্ক ফ্রম হোম। বেহুলা তাই ব্যালকনিতে একা গিয়ে বসল। আসলে ওয়ার্ক ফ্রম হোম ছিল বাহানা। ও চাইলে কিছুক্ষণ পরও ল্যাপটপে বসতে পারত, কিন্তু ওর মনের মধ্যে চিন্তার যে তুফানটা উঠেছে সেটাকে শান্ত করাটা আগে জরুরি। কিন্তু সবথেকে বড় প্রশ্নটা হলো যে মিনালের শক্ত হলো কেন? বেহুলার সাথে মজিদের কথা ভেবে? তবে কি এসব নোংরা কথা ভেবে ওর ভালোই লাগছে? উত্তেজনা হচ্ছে? মনে মনে কি তবে ওর কোনো সুপ্ত বাসনা রয়েছে নিজের বউকে অন্য কারোর সাথে দেখার, যা ও নিজেও এতদিন টের পায়নি? কি হবে যদি সত্যি এরকম হয়? কিভাবে ও রিয়েক্ট করবে? ওর কি খুব রাগ হবে, জেলাস ফিল করবে, নাকি এক অদ্ভুত উত্তেজনার বাঁধনে সে অজান্তে নিজেকে আবদ্ধ করে ফেলবে? এসব কথা ভাবতে ভাবতে মিনাল খেয়াল করল যে ও আবার পাথরের মতো শক্ত হয়ে গেছে। ও অবাক হয়ে ভাবতে লাগল যে ওর সাথে এসব কি হচ্ছে। যখনই ও বেহুলার সম্পর্কে ভাবছে, যখনই ও নিজের সুন্দরী বুকে অন্যের সাথে বিছানায় কল্পনা করছে, ততবারই ওর অজান্তেই এক অদ্ভুত উত্তেজনা হচ্ছে। মিনালের হার্টবিট বেড়ে গেল এসব চিন্তা করতে করতে। সে আর কিছু চিন্তা করতে পারছিল না। ওর মাথা হ্যাং হয়ে গেছিল। সে নিজের ঘরে গিয়ে একটা জানলা খুলে দিল।
জানলার পাশে ল্যাপটপ নিয়ে বসে পড়ল অফিসের কাজ করতে, সঙ্গে একটা সিগারেট ধরালো। প্রতিদিন সকালের সেই এক অফিসের মিটিং, মিনাল মনে মনে বিরক্ত হয়ে পড়ল। অনলাইনে তার শেষ কলটা সম্পূর্ণ করে মিনাল বেহুলাকে খুঁজতে নিজের ঘর থেকে বেরিয়ে এলো। সে দেখল বেহুলা ড্রয়িং রুমে লম্বা সোফায় পা ছড়িয়ে বসে বই পড়ছে। পিছনে বালিশ রেখে হেলান দিয়ে সোফা অর্ধ হেলে আরাম করছে। মিনালের নজর তখন গেল বেহুলার পরিধানের দিকে। ভেজা চুল দেখে বোঝাই যাচ্ছিল যে সবে মাত্র স্নান করে উঠেছে। উপরে সে একটি গা হলুদ রঙের টি শার্ট পরেছে। সঙ্গে সঙ্গে মিনালের নজর পড়ল কিছু দূরে বসে থাকা মজিদের উপরে, যে মেঝেতে বসে সবজি কাটছিল আর ড্যাব ড্যাব করে নিজের মালকিনের দিকে তাকিয়েছিল। মিনালের মনে শিহরণ জেগে উঠল। বেহুলা বই পড়ায় ব্যস্ত ছিল। ও জানেই না যে ও মজিদের চোখকে কতটা আরাম দিচ্ছে নিজের অজান্তে প্রদর্শন করিয়ে। আগেই বলেছি যে বেহুলা এইসব ব্যাপারে অত নজর দেয় না। ওর কাপড়ের দিকে কে তাকালো বা কে কি মনে করল তাতে সিম্পলি ওর কিছু যায় আসে না। ও খুব স্বাধীন যে তার একটি মেয়ে, নিজের মর্জি ও খেয়ালে চলে। কিন্তু মজিদ বাংলাদেশের চট্টগ্রাম থেকে উঠে আসা গরিব ঘরের একটি জোয়ান ছেলে। শহুরে আদব কায়দা সে জানে না শহুরে মেয়েদের চালচলন ও পোশাক পরার ধরন। তার কাছে এইসব কিছুই খুব নতুন। তার বয়সটাও তো মাত্র 20 বছর। এইটুকু বয়সে তার সেরকম কোনো অভিজ্ঞতাও হয়নি। চট্টগ্রামের বাইরে সে প্রথমবার পা রেখেছে কাজের সন্ধানে। মিনাল ইচ্ছা করে একটা চেয়ার টেনে কাউচের সামনে এমনভাবে বসল যাতে মজিদ বেহুলাকে আর দেখতে না পায়। সে ঠিক মজিদের সামনে নিজের পিঠ দেখিয়ে বসেছিল, যার ফলে মজিদ বেহুলার সেই মনন দৃশ্য আর দেখতে পাচ্ছিল না। মজিদ হতাশ হয়ে গেল। চুপচাপ সবজি কেটে রান্নাঘরে চলে গেল। বেহুলা নিজের বইটি মুখের সামনে থেকে নামিয়ে মিনালের দিকে তাকালো এবং একটা মিষ্টি হাসি দিল। সোফাতে সে একটু উঠে বাবু হয়ে বসল। মিনাল ভাবল যে এই দাবনার দৃশ্য দেখে মজিদ কিভাবে রিয়েক্ট করবে। সে কতটা উত্তেজিত হবে। আজকে তোমাকে খুব সুন্দর লাগছে। মিনাল এই ধরনের কমপ্লিমেন্ট ইউজুয়ালি তখন দেয় যখন ওরা একান্তে থাকে। বেহুলা এই কথা শুনে মিনালের দিকে তাকিয়ে অল্প মুচকি হাসল। যেসব মেয়েরা নিজেদের রূপের সম্পর্কে সঠিকভাবে অবগত থাকে তাদের খুশি হওয়ার জন্য আলাদা করে কোনো কমপ্লিমেন্টের দরকার পড়ে না, নিজের স্বামীর কাছ থেকেও নয়। কারণ তারা জানে তারা কত বড় রূপসী, ডানা কাটা পরি। মিনাল এবার চেয়ার থেকে উঠে বেহুলার পাশে কাউচে এসে বসল। তোমাকে একটা কথা বলবো। রাগ করবে না তো? বলো, কি বলবে? বলছি আমাদের ছাড়াও তো আরও একজন এই বাড়িতে আছে। হ্যাঁ, তো কি হয়েছে? তুমি যে এভাবে বসে আছো, মজিদ যদি দেখে? মিনাল কিছুতেই নিজেকে আটকাতে পারল না নিজের আশঙ্কার কথা বেহুলার সামনে প্রকাশ করা থেকে। বেহুলা অদ্ভুত একটা চোখ করে মিনালের দিকে তাকালো। মিনাল বেহুলাকে দেখে একটু ঘাবড়ে গেল। সে নিজের কথাটাকে সামলে বলল, না মানে, অন্যভাবে নিও না। আমি শুধু বলতে চাইছি যে মজিদ একটা গ্রাম থেকে উঠে আসা ছেলে, সে এসব শহুরে আদব কায়দা বোঝে না, এই আর কি। মিনাল আপ্রাণ চেষ্টা করল নিজের জাহির করা আশঙ্কাকে কভার দিয়ে মেক আপ করার। কিন্তু বেহুলা অত্যন্ত বুদ্ধিমতী একটি মেয়ে। সে যা বোঝার ততক্ষণে বুঝে নিয়েছিল মিনাল আসলে কি বলতে চাইছে। বেহুলা চুপ করে কিছুক্ষণ ভাবল যে মিনালকে কি বলবে। তারপর সে হঠাৎ করে বলল, তোমাকে একটা কথা বলবো ভাবছি। মিনাল উৎসাহের সাথে বলল, হ্যাঁ, বলো না। আসলে আমিও কয়েকদিন ধরে একটা জিনিস লক্ষ্য করেছি। কি? আগে বলো, তুমি কোনো রাগ করবে না। ঠিক আছে, বলবো না, বললো। আমি লক্ষ্য করেছি যে মজিদ মাঝে মাঝে আমার দিকে একটু অন্য নজরে তাকায়। সেটা কি করে বুঝলে? একটা মেয়ে 100 মিটার দূর থেকে বুঝতে পারে কোনো ছেলে তার দিকে কিভাবে তাকাচ্ছে। মিনাল আমতা আমতা করে বলল, তা তুমি তাও এভাবে ক্যাসুয়ালি ঘরে চলাফেরা করছো কেন? আমি কি এখন ওর জন্য ঘরে বোরখা পরে ঘুরব? বাড়িটা কার? ওর না আমাদের। তাহলে এখন উপায়? উপায় আবার কি? মানে? তোমার কিছু যায় আসে না ও তোমাকে এভাবে দেখে বলে? ওহ মিনাল, মজিদ একটি উঠতি বয়সী যুবক। তার শরীর এখন টগবগ করে ফুটছে। এই সময় কোনো মেয়েকে দেখে ওর উত্তেজনা হওয়াটা স্বাভাবিক। ও খুব জোর কি করতে পারে? আমার কথা ভেবে হয়তো নিজে নিজের সুখ খুঁজবে। এর থেকে বেশি তো কিছু করবে না, আর করার মুরদও নেই ওর। মজিদের মুখে আমি ভয়ের লেশ লক্ষ্য করেছি,
যখন ও চুপি চুপি আমাকে আড়াল থেকে দেখতে চায়। ও একটা আপাদমস্তক ভীতু ছেলে। মোল্লার দৌড় যেমন মসজিদ অবধি, তেমনি ওর দৌড় বাথরুমে ঢুকে একা একা শান্তি করবে। মানে, কি বলতে চাইছো তুমি? ও তোমাকে ভেবে ওগুলো তোমার কোনো অসুবিধা নেই? মনে নেই তোমার, আমরা যখন বাইরে বেরোতাম তখন কত ছেলে আমাদের দিকে শকুনির মতো তাকাত। তো তারা কি বাড়িতে গিয়ে আমার কথা ভেবে পুজো করত? কেউ কেউ এমনভাবে তাকাত যেন মনে হতো তারা আমাকে গিলতে আসছে। আমরা সেসব নিয়ে কত আলোচনাও করতাম। ভুলে গেছো তুমি? জানি না কত অগুন্তি পুরুষ কল্পনায় আমাকে নিজেদের বিছানার সঙ্গী করেছে। মজিদ তো সেদিক থেকে নিতান্তই একজন শিশুসুলভ যুবক। সে ঠিকমতো মেয়েদের দেখতেও জানে না। আচ্ছা, তুমি কি কখনো ওকে ওই কাজ করতে দেখেছ? না, কিন্তু যেভাবে তাকায় তাতে মনে হয় প্রতিরাতেই কল্পনায় ভাসে। মনে হয় ব্যাপারটাকে তুমি উপভোগ করো। এটা করতে তো তুমি শিখিয়েছ আমায়। আর এসব তো নেহাতি ফ্যান্টাসি। কল্পনাতে তো আমিও বিশ্বসুন্দরী। তুমি কল্পনাতে নয়, বাস্তবেই বিশ্বসুন্দরী আমার কাছে। তাই? হন। এই বলে মিনাল বেহুলাকে একটা হামি দিতে লাগল। বেহুলা নিজেকে সরিয়ে বলল, কি করছো? মজিদ যদি চলে আসে? এই যে তুমি বললে তোমার কিছু যায় আসে না। বাড়িটা ওর নয়, আমাদের। এখন কি হলো? তো তাই বলে কি ওর সামনে আমরা এগুলো করব? কথাটা মন্দ বলনি। করলে ভালোই হয় বলো, মিনাল মজার ছলে বলল। যাহ দুষ্টু। ছাড়ো তো, গিয়ে দেখি রান্নার কাজ কতদূর এগোলো। বেলা হয়ে এলো তো। যাও যাও, গিয়ে আবার মজিদের নজরে পড়ো, হালকা ছলে মিনাল বলল। আচ্ছা, তো আমার বরের কি খুব জেলাস ফিল হচ্ছে? জেলাস? তাও আবার মজিদকে নিয়ে? আমার এতটাও খারাপ দিন আসেনি। সত্যি তোমার জেলাস ফিল হবে না? এই বলে বেহুলা কিছু একটা ভাবতে লাগল। মিনাল জিজ্ঞেস করল, কি ভাবছ? ভাবছি, তোমার একটা পরীক্ষা নেব। কিসের পরীক্ষা? এই যে তুমি যা বলছো সেটা সত্যি মানো কিনা। মজিদকে দেখে তোমার জেলাস ফিল হয় কিনা। কি? তুমি কি করতে চাইছো এখন? তোমার ইনসিকিউরিটিটা চেক করতে চাইছি। আমার তোমার প্রতি কোনো ইনসিকিউরিটি নেই। সেটা তো পরীক্ষা করলেই বোঝা যাবে, একটা দুষ্টু হাসি হেসে বেহুলা বলল। তারপর বেহুলা মজিদকে ডাকল। মজিদ বেহুলার ডাক শুনে মজিদ তাড়াতাড়ি রান্নাঘর থেকে এলো। বলুন বৌদি, আমাদের জন্য একটু জুস বানিয়ে আনো তো। ঠিক আছে বৌদি। বেহুলার অর্ডার পেয়ে মজিদ রান্নাঘরে চলে গেল জুস বানাতে। এখন লাঞ্চের সময় তুমি ওকে জুস বানাতে বললে কেন? আহ, কি হয়েছে তাতে? জুস খেতে ইচ্ছে করলো তাই বললাম। তোমার মতলবটা কি বলো তো? যা হবে তা দেখতেই পাবে। একটু ধৈর্য ধরো। কিছুক্ষণ পর মজিদ জুস বানিয়ে দুটো গ্লাসে ঢেলে ট্রেতে করে নিয়ে এলো। মিনালের বিশ্বাস হচ্ছিল না, যা এতক্ষণ দেখল সেটা কি সত্যি নাকি স্বপ্ন। কিছুক্ষণ ধরে নিজের চোখে সে যা যা প্রত্যক্ষ করল তা যে কোনো বাংলার ওয়েব সিরিজের থেকে অনেক বেশি। আর সবথেকে বেশি রোমহর্ষক করে দেওয়া তথ্য হল যে এই জলজান্ত নাটকের নায়িকা আর কেউ নয়, তার 5 বছরের বিবাহিত স্ত্রী ও 2 বছরের সন্তানের জননী বেহুলা। মিনালের মনে হল যে এই লকডাউন হয়তো বেহুলার ভেতরকে জাগিয়ে তুলেছে। শিবুর জন্মের আগে বেহুলা এরকম ছোটখাটো দুষ্টুমি করত, অবশ্যই তা মিনালের সমর্থনে। মিনালের উস্কানিতেই বেহুলা উৎসাহিত হতো। ভিড় মেট্রোতে কোনো পুরুষ ওর দিকে তাকাচ্ছে, তা দেখে নিজেকে আরও ভালোভাবে মেলে ধরা। নিজের চুলের বাঁধন খুলে মিনালের কোমর জড়িয়ে দাঁড়িয়ে থাকা। হঠাৎ বেহুলা বলল, কি গো, কোথায় হারিয়ে গেলে? কি ভাবছ এত? হ্যাঁ, ও আসলে পুরনো দিনের কিছু কথা মনে পড়ে যাচ্ছিল। কি কথা? এই যে আমরা বাইরে বেরিয়ে এরকম ছোটখাটো দুষ্টুমি করতাম। তা অনেকদিন পর এরকম অভিজ্ঞতা পেয়ে কেমন লাগলো আপনার শুনি? মোটামুটি। মানে? মানে তুমি বলছিলে না যে আমি জেলাস ফিল করব কিনা? কই, সেরকম কিছুই তো ফিল হলো না। ছাড়ো তো, তুমি এসবে অভ্যস্ত। অসভ্য লোক একটা। আমাকে দোষ দিও না। আসলে তোমারও অবস্থা মজিদেরই মতো। মোল্লার দৌড় মসজিদ অবধি। মজিদ যেমন শুধু তোমাকে ভেবে শান্তি খুঁজে নেয়, তুমিও তেমন এরকম ছোটখাটো দুষ্টুমির বেশি কিছু করতে পারবে না। মানে? তুমি কি আমাকে বলতে চাচ্ছ আমি ওকে খুশি করি?
আমি ভাবছি এই লকডাউনটা আমরা খুব এনজয় করব। কোনো বাঁধন ছাড়া, নিয়ম ছাড়া। তা সেটা কিভাবে করব? দেখো, আমি যা বুঝলাম তাতে একটা জিনিস খুব পরিষ্কার যে মজিদ নিতান্তই একটা নির্ভেজাল নিষ্পাপ অবোধ ভীতু ছেলে। ওর থেকে আমাদের কোনো ভয় নেই। আমরা যদি ওর সামনে কিছু করি তাতেও ও কেবলার মতো বসে বসে শুধু দেখবে, নিজে থেকে কিচ্ছু করতে পারবে না। আর ও কাকেই বা বলবে? লকডাউন খুললেই ও ওর দেশের বাড়ি বাংলাদেশে চলে যাবে। ওখানে ও কাকে কি বলল তাতে আমাদের ছেড়ে যায়, আর ওই আবালের কথা কেউ বিশ্বাসও করবে না। তাই মজিদি মোক্ষম একজন যাকে আমরা ব্যবহার করে এই লকডাউনে আমাদের জীবনকে আরও আনন্দময় করে তুলতে পারি। এরকম সুযোগ আর বারবার আসবে না। তুমি ঠিক বলতে কি চাইছ? পরিষ্কার করে বলো তো। তুমি কি ওর সামনে আমার সাথে কিছু করতে চাইছ? অসম্ভব। এটা কখনো সম্ভব নয়। আমি এটা কখনো করতে পারবো না। আর আমি যদি বলি যে মজিদ অলরেডি আমাদেরকে দেখে নিয়েছে? কি? বেহুলা এক প্রকার চিৎকার করে উঠল এই কথা শুনে। আস্তে আস্তে তোমাকে সব বলছি। আগে লাঞ্চটা করে নিই। তারপর ঘরে বসে একান্তে নির্বিঘ্নে সব কথা খুলে বলবো। তার আগে তুমি মজিদকে দেখে কোনো রকমের ওভার রিয়েক্ট করবে না। ঠিক আছে? তুমি আগে প্লিজ বলো সবটা খুলে, না হলে খেয়েও আমার ভাত হজম হবে না। একটু ধৈর্য ধরো। এখানে বললে মজিদ যে কোনো মুহূর্তে রান্নাঘর থেকে চলে আসতে পারে। বলতে না বলতেই মজিদ রান্নাঘর থেকে চলে এলো আর জিজ্ঞেস করল যে টেবিলে খাবার দিয়ে দেবে কিনা। মিনাল হ্যাঁ বলল। তারা লাঞ্চ সেরে নিল। বেহুলা মজিদকে শিবুর ঘরে থাকতে বলল ওর দেখাশোনা করার জন্য। তারপর বেহুলা আর মিনাল নিজেদের রুমে গিয়ে বিছানার উপর আরাম করে বসল। গল্পের বাকি অংশ সামিয়া ব্লগ চ্যানেল দেওয়া আছে, দেখে নিও।